ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্সিটির বিষয়টা। আমরা সবকিছু এই লেকচারে না দেখে জাস্ট কমপ্লেক্সিটির পার্টটাতে যাব। তো ফার্স্টে আমরা আগে একটু দেখি যে আসলে কমপ্লেক্সিটি জিনিসটা কি রকম, কি বা কেন জিনিসটা আসলো। তার আগে আমরা একটু দেখি যে আমাদের ইনপুট সাইজ বলতে বোঝাচ্ছে আমরা যে একটু আগে একটা প্রোগ্রাম করলাম, ফর এক্সাম্পল ধরুন বাইনারি সার্চের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের ইনপুট আমরা দেখি 6টা। এখন 6টা দিতে গেলে আমাদের এক ধরনের আমরা আউটপুট পাচ্ছি বা এক ধরনের টাইম নিচ্ছে। যদি সেখানে আমরা 6টার বদলে 100টা ভ্যালু দিতাম, তাহলে কিন্তু সেটা প্রসেস করার জন্য কিন্তু আমাদের আরো বেশি সময় লাগতো। অর্থাৎ আমরা ইনপুটের সাইজ যত বড় দিব, আলটিমেটলি আমাদের দিন শেষে টাইমটা একটু ভেরি করতেছে ইনপুটের সাইজের উপর বেস করে। সো এটা একটা ম্যাটার। তারপর হচ্ছে এই রানিং টাইমটা হচ্ছে আমরা যে সার্চ করতেছি বা আমরা একটা যে অ্যালগরিদমকে আমরা রান করতেছি, রান করার পরে সেটা তো প্রসেস করবে, ডাটাগুলোকে সে রিড করবে, সেখান থেকে আমরা যে কাজটা করতে সার্চ করে চাইলে সার্চ করতে চাই, কোনো একটা কিছু আমরা সর্ট করতে চাইলে সর্টের কাজটা করবে, মানে যে কাজটাই আমরা করতে চাচ্ছি সেই কাজটা করার জন্য ওই প্রোগ্রামটা নির্দিষ্ট কিছু টাইম নিবে। ওই টাইমটাই হচ্ছে রানিং টাইম, যে টাইমে সে প্রসেস করতেছে। মানে আপনি যখন রান করে দিচ্ছেন তখন যে প্রসেসিং টাইমটা, এটাকে আমরা বলতেছি রানিং টাইম, যে আমাদের ডাটাগুলোকে সে প্রসেস করার চেষ্টা করতেছে। সো এই রানিং টাইমটা দেখেন একদম লাস্ট একটা পয়েন্ট বলা আছে যে রানিং টাইমটা এটা বৃদ্ধি পায় আমাদের সাইজ অফ দ্য ইনপুট। আমরা যত বেশি ইনপুটের সাইজ দিব তত বেশি আমাদের রানিং টাইমটা বাড়বে। আমরা যদি 100টা ডাটা দিই তাহলে 100টা ডাটাকে প্রসেস করার জন্য তার রানিং টাইম বেশি হবে, যেখানে আমরা 10টা বা 20টা দিলে সময়টা কমে আসবে। অর্থাৎ রানিং টাইম গ্রোজ উইথ দ্য সাইজ অফ দ্য ইনপুট। এখন এই যে ইনপুটের সাইজ বাড়তেছে, রানিং টাইমও বাড়তেছে, এটাকে তো একটা ইন জেনারেল ফরম্যাটে নিয়ে আসা উচিত। কেন ইন জেনারেল ফরম্যাটে নিয়ে আসা উচিত? কারণ হচ্ছে যে ধরেন এটা একটা অ্যালগোরিদম। অ্যালগোরিদম জিনিসটা কি সেটা হয়তো আপনারা আমরা এখন ডিটেইলসে বলতেছেন, জাস্ট এটুকুই বুঝেন যে কোনো একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলিউশন করা। যেমন আমরা যে বাইনারি সার্চ করলাম, সেখানে আমি যে প্রথমে আপনাকে ওয়ান বাই ওয়ান বুঝালাম যে প্রথমে হচ্ছে এখানে মিড পয়েন্ট বের করবে, মিড পয়েন্ট বের করার পরে সে হচ্ছে চেক করবে, চেক করে যদি না পায় পরের স্টেপে বলছিলাম যে বড় নাকি ছোট সেটা চেক করবে, বড় হলে লেফট রাইটে যাব, ছোট হলে লেফটে যাব। এই যে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাচ্ছি এবং সেই কাজগুলো আবার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি। এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ একটা প্রবলেমকে সলভ করাটাই হচ্ছে অ্যালগোরিদম, আমরা যে আউটপুটটা চাচ্ছি সেই আউটপুটটা পাওয়া পর্যন্ত। সো আমরা আউটপুটটা পেলাম, ধরেন এটা একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের এরকম কোন একটা স্পেসিফিক আউটপুট আমাকে দিচ্ছে। এখন এইরকম আরেকটা অ্যালগোরিদম মনে করেন আরেকজন ডেভেলপ করলো, এটা একটা অ্যালগোরিদম এইরকম সেম, এখানে হচ্ছে কাজ করে মিনিমাম ভ্যালু বের করবে, মানে আপনি 10টা ভ্যালু দিলেন, 10টার মধ্যে কে সবচেয়ে ছোট সেটা বের করে দিবে। এখন আমি একভাবে সলভ করলাম এই অ্যালগোরিদম, আরেকজন ব্যক্তি এই সেম প্রবলেমটা মিনিমাম ভ্যালু বের করার জন্য সে অন্য উপায়ে সলভ করলো। এখন এই যে দুইজন দুইভাবে সলভ করলো, এদের মধ্যে কোনটা ভালো আমরা সেটা কিভাবে জাজ করব? এখন এই জিনিসটা জাজ করার জন্য, কারণ আমরা জানি যে একটু আগে দেখে আসছি আমরা ইনপুটের সাইজ যত বাড়াবো তত এটা সময় বেশি নিবে। এখন আপনি একটা অ্যালগরিদমে মনে করেন ইনপুটের সাইজ দিলেন 100, আরেকটা অ্যালগরিদমে ইনপুটের সাইজ দিলেন 50, তো এইভাবে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে অবশ্যই এটা ঠিক হবে না। আবার দুইটা যদি সেম ইনপুটের সাইজ দেন, 100 করে দেন, দুইটাতে ইনপুট 100টা করে, তারপর হচ্ছে আপনার রানিং টাইম চলে আসছে। এই যে রানিং টাইম, এই রানিং টাইমের উপর তখন আপনি বলতে পারতেছেন যে এই অ্যালগোরিদম 100টা ভ্যালু আমরা ইনপুট দিছি, ইনপুট দেওয়ার পরে সে প্রসেস করতে ধরেন 100 সেকেন্ড সময় নিছে। পরের অ্যালগোরিদমটা মনে করেন সেম কাজটা করার জন্য 80 সেকেন্ড টাইম নিছে। এবার আপনি বলতে পারবেন যে একটা অ্যালগোরিদম 80 সেকেন্ড নিচ্ছে আর একটা অ্যালগোরিদম 100 সেকেন্ড নিচ্ছে, তার মানে যেটা হচ্ছে কম সেকেন্ড নিচ্ছে সেটা ভালো। এই যে আপনি ভালো বা খারাপ এই জিনিসটা যে আপনি বের করার ট্রাই করতেছেন, এই বের করার মাধ্যমের ক্ষেত্রে আমরা প্রোগ্রামিং এ বা আমাদের এই জায়গাতে আমরা ব্যবহার করব কমপ্লেক্সিটির কনসেপ্টটা। অর্থাৎ এই কমপ্লেক্সিটি আমাদের হেল্প করবে একটা অ্যালগোরিদম কতটুকু এফিশিয়েন্ট সেটা বের করার ক্ষেত্রে। এখন এই এফিসিয়েন্সি দুই জায়গা থেকে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে আপনার টাইম যেখানে মুখ্য, আপনার সময় কম দরকার, আমার মেমোরি যত ইচ্ছা নেই কোনো প্রবলেম নেই, আমার প্রচুর মেমোরি আছে, আমার এখন কম সময়ে কে কাজ করে দিতে পারবে সেটা আমার প্রয়োজন। সো এরকম যদি একটা সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি নামক একটা ব্যাপার আছে, এটার সাহায্যে আমরা তখন অ্যালগোরিদমগুলোর মধ্যে কম্পেয়ার করে বলতে পারবো যে এই অ্যালগোরিদমটা বেশি বেটার, এটা এফিসিয়েন্ট বেশি, ওটা এফিসিয়েন্ট কম, এফিসিয়েন্সি মেজার করতে পারবো। আবার স্পেস কমপ্লেক্সিটি আসবে তাহলে ঠিক উল্টো, যেখানে আপনার টাইমের চাইতে আপনার কাছে মুখ্য হচ্ছে স্পেস, আপনি মেমোরি পার্সপেক্টিভে আপনি চিন্তা করতেছেন যে কম সময়ে কে কাজটা করে দিতে পারবে, কম স্পেস নিয়ে কে কাজটা করে দিতে পারবে, সেটা সেক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারটা আসবে।
সো আশা করি টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি একটা ওভারঅল ধারণা পাইছেন, এবং কমপ্লেক্সিটি জিনিসটা কেন আমাদের আসলো বা এটা কাজ কি করবে সেটাও আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমরা জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করার ট্রাই করি, যেমন এখানে স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ মেমোরি হুইচ ইজ নিডেড বাই দ্য অ্যালগোরিদম অথবা প্রোগ্রাম টু রান টু কমপ্লিশন। আমরা একটা প্রোগ্রাম যখন রান করব, রান করার পর সেটা কমপ্লিট হতে যে পরিমাণ স্পেস নিবে, মেমোরি নিবে, সেই মেমোরিটুকুকে আমরা বলতেছি স্পেস কমপ্লেক্সিটি। আমরা সেই স্পেসটাকে মেজার করার জন্য আমরা যে ওয়েটা বের করব সেটাই হচ্ছে আমাদের এখানকার পার্ট। ফর এক্সাম্পল, এখানে তো একটা অ্যালগরিদম দেওয়া আছে, মনে করেন 5টা স্টেপ। প্রথম স্টেপে সে হচ্ছে একটা ইনপুট নিবে এ নামক, আরেকটা ইনপুট নিবে বি, দুইটা ভেরিয়েবল, 2 লাইন, বা তোমার দুইটা ভেরিয়েবল, মনে করেন 2 বাইট করে 4 বাইটের স্পেস লাগবে। তারপরে স্টেপ 3 তে দেখেন সি নামে সে আরেকটা মেমোরি নিচ্ছে, যে সি মেমোরিতে এ আর বি দুইটাকে যোগ করে রাখবে। তাহলে এখন আবার সে নতুন আরেকটা ভেরিয়েবল নিচ্ছে সি। তাহলে ফর এক্সাম্পল প্রতিটা ভেরিয়েবল যদি 2 বাইট করে নেয়, তাহলে 3টা ভেরিয়েবলে আমার 6 বাইট মেমোরি নিচ্ছে। দেন হচ্ছে আমি প্রিন্ট করে দিচ্ছি, প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। সো আমার এই প্রোগ্রাম, এই অ্যালগরিদম কাজ করবে, দুইটা ভ্যালুর মধ্যে যোগফল দেখাবে, বাট সে 6 বাইট মেমোরি নিবে এই কাজটা কমপ্লিট করার জন্য। সেম এজ ধরুন আমরা আরেকটা অ্যালগরিদম আমরা লিখলাম, যে অ্যালগরিদম হচ্ছে ইনপুট এ নিল, মানে একটা ভেরিয়েবল 2 বাইটের, ইনপুট বি আরো 2 বাইট, 4 বাইটের মেমোরি নেওয়ার পরে সে আর এই সি নামে কোনো মানে মেমোরি না নিয়ে সে ডিরেক্টলি প্রিন্ট করে দিচ্ছে, এই দুইটা মেমোরিকে ব্যবহার করে সে ডিরেক্টলি প্রিন্ট করে দিচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমাদের 4 বাইটের মাধ্যমেই আমরা সেম কাজটা করে ফেলতেছি। এই প্রোগ্রাম যিনি লিখছেন উনি 6 বাইট মেমোরি ব্যবহার করছেন, আর ইনি মানে এই প্রোগ্রাম যিনি লিখছেন উনি 4 বাইট মেমোরি দিয়ে সেই কাজটা করে ফেলছেন। তাইলে এই দুইটা অ্যালগরিদম একই কাজ করলেও স্পেস কমপ্লেক্সিটির দিক থেকে অ্যালগরিদম 2টা হচ্ছে বেশি এফিশিয়েন্ট বা বেটার, কারণ এখানে কম মেমোরি লাগতেছে। সো এই যে একটা প্রসেস, এটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটির একটা এক্সাম্পল। আমরা যদি টাইম কমপ্লেক্সিটির পার্সপেক্টিভে আসি, টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে তাহলে ঠিক উল্টো একটা ব্যাপার, যেখানে হচ্ছে আমাদের টাইম কতটুকু নিচ্ছে সেটা আমরা মেজার করবো। আমরা সেখানে আসলে স্পেসটাকে আমরা মুখ্য বিষয় হিসাবে ধরতেছি না। আপনি এটা একটু ডিটেলস পড়ে নেবেন, আমি আসলে মূল পয়েন্টে যাওয়ার ট্রাই করতেছি, এই জন্য এটাকে স্কিপ করে গেলাম। জাস্ট পড়ে নেবেন, আমি এতক্ষণ যা বললাম তারই একটা সারাংশ, ডিটেলস আপনি এখানে পাবেন। সো আমরা যদি সেম এক্সাম্পলের ক্ষেত্রে আসি, টাইম কমপ্লেক্সিটি আগের অ্যালগরিদমটাই, এখানে যেহেতু আমরা স্পেস নিয়ে চিন্তা করতেছি না, আমাদের এখানে টাইম, ফর এক্সাম্পল আমাদের প্রতিটা স্টেপ কমপ্লিট করার জন্য 1 সেকেন্ড করে সময় লাগবে। তাহলে এখানে আমাদের স্টেপ আছে ধরেন 4টা, মানে 5 নম্বর স্টেপ তো এক্সিট, এটা তো আসলে কোনো ওইরকম কোনো ইয়া না, আমাদের 4টা স্টেপ 4 সেকেন্ড টাইম লাগবে ফর এক্সাম্পল। আমরা যদি পরের অ্যালগরিদমে আসি, এখানে স্টেপ আছে 3টা, তাহলে সে কয় সেকেন্ড টাইম নেবে, সে 3 সেকেন্ড টাইম নেবে। সো একই প্রবলেম সলভ করার জন্য এটা নিচ্ছে 3 সেকেন্ড, এটা নিচ্ছে 4 সেকেন্ড, তাহলে যে কম সময়ে আমার কাজটা করে দিবে সে ভালো, আমি বা সেটাকে আমরা আমাদের কাজে লাগাবো। যদিও অ্যালগরিদমের ক্ষেত্রে এখানে আসলে কোনটা এফিশিয়েন্ট সেটা অনেক কিছুর উপর ভেরি করে, আপনার সিচুয়েশন, আপনার রিসোর্স, অনেক কিছু, আমরা অত ডিটেলসে যাচ্ছি না, আমরা ইন জেনারেল বলার ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই জায়গাতে এই দুইটা অ্যালগরিদমের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটির পার্সপেক্টিভে অ্যালগরিদম 2 হচ্ছে বেটার, এফিশিয়েন্ট বেশি। সো এটাই আপনারা এখানে ডিটেলসে দেখেন, নিচে ব্যাখ্যাটা করা আছে। সো টাইম কমপ্লেক্সিটি এটা একটা কনসেপ্ট গেল। এখন এই জিনিসগুলোকে এক্সপ্রেস করার জন্য, ইন জেনারেলাইজ করার জন্য আমরা 3টা কেস ব্যবহার করব। এই কেসের কাজটা হচ্ছে, আমরা একটু আগে ফার্স্ট স্লাইডেই পড়ে আসছিলাম যে ইনপুট সাইজের উপর বেস করে আমাদের রানিং টাইমটা গ্রো করে, যত ইনপুট সাইজ বাড়বে তত হচ্ছে আমাদের রানিং টাইমটা বাড়বে। এখন এভাবে যদি আপনি চিন্তা করেন একটা অ্যালগরিদম, সেখানে যদি আপনি 100টা ইনপুট দেন, আপনি ফর এক্সাম্পল 100 সেকেন্ড টাইম লাগবে। আবার যদি আরেকজন ব্যক্তি সেম অ্যালগরিদমে 1000টা ইনপুট দেয়, তাহলে ধরেন তার 1000 সেকেন্ড টাইম লাগবে। তাহলে আপনি আসলে এটার কমপ্লেক্সিটি মানে এটা কতটুকু সময় নেয় আপনি বলবেন কিভাবে? আপনি যে একজনকে বলবেন যে আমার এই অ্যালগরিদম 100 সেকেন্ড নেয়, 1000 সেকেন্ড নেয়, এটা তো আপনি স্পেসিফিক বলতে পারতেছেন না, কারণ এটা যত বেশি ইনপুট দিবেন তত বেড়ে যাবে। তো এই জায়গাটাকে এক কথায় মানে সহজে এক্সপ্রেস করার জন্য আমরা কিছু নোটেশনের হেল্প নিব। এই নোটেশনের হেল্প নেওয়ার ক্ষেত্রে আমরা বিগো নামক একটা নোটেশন, মানে ক্যাপিটাল অ যেটাকে বলা হচ্ছে, সেই নোটেশনটা আমরা ইউজ করব। এবং এক্ষেত্রে ওর্স কেসের ক্ষেত্রে এক ধরনের নোটেশন আছে, বেস্ট কেসের ক্ষেত্রে আরেকটা নোটেশন আছে, এভারেজ কেসের ক্ষেত্রে আরেকটা নোটেশন আছে। নোটেশন কি জিনিস সেটা আমরা পরে ডিটেইলস অন্য ক্লাসে শিখবো। তো আমরা এখন আসলে জানবো ওর্স কেস, বেস্ট কেস আর এভারেজ কেস, এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস কোনটার কাজ কি বা এটা কিভাবে মেজার করে। ধরেন আপনার পকেটে 50টা কয়েন রাখা আছে,
মানে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন, সেখানে 5 টাকার কয়েন মাত্র একটা রাখা, আর আপনার পকেটে বাকি যতগুলো 49টা কয়েন আছে সেই 49টা কয়েনের মধ্যে 1 টাকার 2 টাকায় ভর্তি। এখন আপনি আপনার পকেটে রাখছেন, আপনি না দেখে আপনি পকেটে হাত দিলেন, আপনার টার্গেট হচ্ছে প্রথমে হাত দিয়েই, মানে আপনার টার্গেট হচ্ছে 5 টাকার যে একটা কয়েন আছে সেই কয়েনটা আপনি বের করতে চান। আপনি পকেটে হাত দিলেন, আপনি মনে করেন যে হাত বের করলেন একটা কয়েন নিয়ে, দেখলেন যেটা বের করছেন ওটাই 5 টাকার কয়েন। তার মানে কি 50টা কয়েনের মধ্য থেকে আপনি যেটা চাচ্ছেন সেটা ফার্স্টেই পেয়ে গেছেন, মানে প্রথমবার হাত পকেটে হাত দিয়েছেন, বের করছেন, প্রথমেই পেয়ে গেছেন। এই যে আপনি ফার্স্টে হাত দিয়ে ফার্স্টেই পেয়ে গেলেন, এটাকে বলা হচ্ছে বেস্ট কেস। অর্থাৎ আপনি যদি কোনো একটা অ্যালগরিদমে আপনি ইনপুট দেওয়ার পরে আপনি সেখানে প্রসেস করতে যে আপনার যে ডিজায়ার আউটপুট সেটা যদি আপনি ফার্স্ট স্টেপেই পেয়ে যান প্রথমেই, সেটাকে আপনি বলবেন বেস্ট কেস কমপ্লেক্সিটি। আচ্ছা, এবার আসি ওর্স কেসের আগে। এবার যে ওর্স কেসের ব্যাপার হচ্ছে আপনি পকেটে হাত দিলেন, প্রথমে আপনার 5 টাকার কয়েন না আসে, মনে করেন 1 টাকার একটা কয়েন আসলো, আপনি আবার হাত দিলেন 2 টাকার আসলো, এভাবে আপনার পকেটে আপনি যতবার হাত দেন 1 টাকা অথবা 2 টাকার কয়েন আসে, মানে ওই 5 টাকার যে কয়েন সেই কয়েনটা আসেই না। এবং এভাবে বের করতে করতে আপনি 49টা কয়েন বের করে ফেলছেন, লাস্ট পকেটে আসেই মাত্র একটা। এবার পকেটে হাত দিচ্ছেন, যেহেতু আর কোনো কয়েন নাই, আপনি বের করছেন, পাইছেন 5 টাকার কয়েনটা। দ্যাট মিনস আপনার যতগুলা ইনপুট ছিল বা যতগুলা কয়েন ছিল সবগুলা বের করার পরে একদম লাস্ট স্টেজে, মানে এরপর আর কোনো স্টেজ নাই, আর কিছু খুঁজার নাই, আপনি লাস্ট স্টেজে যে যদি কোনো কিছু পান সেটা হবে ওর্স কেস। এটা ইনপুটের ক্ষেত্রে এরকম, আপনি যে আউটপুটটা চাচ্ছেন প্রসেস করে সেই আউটপুটটা যদি একদম লাস্ট স্টেজে যে পান সেটাই হচ্ছে ওর্স কেসের এক্সাম্পল। এবার এভারেজ কেস জিনিসটা কি? এভারেজ কেস হচ্ছে বেস্ট কেস আর ওর্স কেস বাদ দিলে, বেস্ট কেস হচ্ছে একদম প্রথম স্টেপ, ওর্স কেস হচ্ছে একদম লাস্ট স্টেজ। মাঝখানে 2 থেকে শুরু করে 49 পর্যন্ত আপনার যত, যদি আপনি 2 নম্বর পার হাত দিয়ে 5 টাকার কয়েন পেয়ে যান তাহলে সেটা হয়ে যাবে আপনার এভারেজ কেস। আপনি মনে করেন 49 নাম্বার পজিশনে যে আপনি 5 টাকার কয়েন পাইছেন, তাও সেটা এভারেজ কেস। অর্থাৎ ওর্স কেস এবং বেস্ট কেসের মাঝখানে যতগুলা কেস আছে সবগুলা কেসই হচ্ছে আপনার এভারেজ কেসের অংশ। সো এই ছিল এই 3টা কেসের মানে প্রাথমিক ধারণা। আশা করি এই 3টা কেসের ধারণাটা আপনার বুঝতে পারছেন। এবার এটা যদি আমরা একটা ডায়াগ্রাম ডেভেলপ করার ট্রাই করি, একটা গ্রাফের মাধ্যমে দেখাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। আমরা এদিকে না যেয়ে আমরা অ্যানালাইসিসের পার্টে চলে আসি। এখানে অ্যানালাইসিসের পার্টে বলছে যে ইটস হার্ড টু এস্টিমেট দ্য রানিং টাইম এক্স্যাক্টলি, বেস্ট কেস ডিপেন্ডস অন দ্য ইনপুট। আচ্ছা, আবার আমি ব্যাখ্যা করে দিচ্ছি। পরে বলছে এভারেজ কেস ইজ ডিফিকাল্ট টু কম্পিউট, আর সো উই ইউজুয়ালি ফোকাস অন ওর্স কেস অ্যানালাইসিস। এর কারণ হচ্ছে, মানে তো এটা দ্বারা যেটা বোঝাচ্ছে আপনি দুইটা অ্যালগোরিদমের মধ্যে চেক করতেছেন কে বেশি ভালো। এখন বেস্ট কেস জিনিসটা কি? বেস্ট কেস হচ্ছে আপনি প্রথম স্টেপেই পেয়ে যাওয়া। এখন আপনার পকেটে যদি 50টা কয়েন থাকুক আর 100টা কয়েন থাকুক, 5 টাকার কয়েন মাত্র একটা, আপনি প্রথমবার পেয়ে গেছেন, আপনার 1 সেকেন্ড টাইম লাগবে ফর এক্সাম্পল, প্রতিবার খোঁজার জন্য 1 সেকেন্ড করে টাইম। এখন যদি সেখানে 100টাও কয়েন থাকতো তাও আপনি প্রথমবার পাইছেন, তাহলে আপনার সেকেন্ড কয় সেকেন্ড? 1 সেকেন্ডই টাইম। 1000টা কয়েন আছে, আপনি প্রথমবারই পেয়ে গেছেন, তাও কিন্তু 1 সেকেন্ড। অর্থাৎ এটা জাস্ট হচ্ছে আপনি অলওয়েজ মোটামুটি ধরতে গেলে ফিক্সডই থাকতেছে, একদম ফার্স্ট স্টেপেই থাকতেছে। এইটার বেসিসে আপনি বলতে পারতেছেন না যে দুইটা অ্যালগরিদমের মধ্যে কে ভালো কে খারাপ, কারণ এটা অলওয়েজ মোটামুটি সবার ক্ষেত্রে প্রথমেই পেয়ে যাচ্ছে সে। এভারেজ কেসের ক্ষেত্রে আবার কি দাঁড়াচ্ছে? এভারেজ কেসের ক্ষেত্রে মনে করে সে সেকেন্ড স্টেপেও পাইতে পারে, সে 5 নাম্বার স্টেপে যেও পাইতে পারে, সে 20 নাম্বার স্টেজে যেও পাইতে পারে। সো এটা দ্বারা আপনি আসলে ওভারঅল ধারণাটা পাচ্ছেন না ঠিক এক্সাক্ট কতটুকু সময় সে নিবে। এই এক্সাক্ট টাইমটুকু একমাত্র আপনাকে ওর্স কেসটা দিচ্ছে, যে ওর্স কেস মানে হচ্ছে লাস্ট স্টেজ, এরপর আর আপনার সময় লাগবেই না, এটাই আপনার হায়েস্ট টাইম, এর বেশি টাইম আপনার লাগবে না। বা স্পেসের ক্ষেত্রে চিন্তা করলে এটাই হায়েস্ট স্পেস, এর বেশি স্পেস আর সে নিবে না এই কাজটা করার জন্য। তো সেক্ষেত্রে আপনি ওই কেসের বেসিসে আপনি বলতে পারবেন যে আচ্ছা এই প্রোগ্রামটা অ্যালগরিদমটা হচ্ছে এতক্ষণ সময় নিবে বা এতটুকু স্পেস নিবে হায়েস্ট, এটা হচ্ছে হায়েস্ট এতটুকু স্পেস নিবে, ওকে ফাইন, এবার এদের মধ্যে কে ভালো আপনি চার্জ করতে পারবেন। এই পার্সপেক্টিভের জন্য বলা হচ্ছে আমরা ইউজুয়ালি ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল রানিং টাইম, যে আসলে প্রকৃতপক্ষে এই অ্যালগরিদমটা কতটুকু সময় নিবে সেটা আমরা ওর্স কেস দ্বারা মেজার করতে পারি, যেটা হচ্ছে বেস্ট কেস এবং এভারেজ কেস আমাকে দিতে পারতেছে না। সো এই জন্য আমরা ইন জেনারেল অ্যানালাইজ করার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ওর্স কেসে ফোকাস করে থাকি, কারণ ওর্স কেস দ্বারাই আমরা অ্যাকচুয়াল সিনারিওটা খুঁজে পাবো। আমি কি বুঝাতে পারছি এই স্লাইড? জি স্যার। জি স্যার।
ওকে ফাইন। এবার অ্যাসিম্পটোটিক নোটেশনের এই জায়গাটা আমি আসলে এখন আপনাকে এই লেকচারে আমরা দেখাচ্ছি না, আমরা এখান থেকে চলে যাব অ্যাসিম্পটোটিক নোটেশন পরে শিখবেন কোন এক সময়, আমরা কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করার প্রসেসে চলে যাব, যে আমরা কিভাবে এই কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করে বের করতে পারি। আচ্ছা, সো এখানে ধরেন একটা অ্যালগরিদম দেয়া আছে a = 4, b = a + 7, একটা ফর লুপ চালানো আছে, তারপর হচ্ছে সেখানে একটা ক্যালকুলেশন করা হয়েছে, মানে একটা সিকোয়েন্সিয়াল এরর মধ্যে আপনি বা একটা এরর থেকে আপনি যোগফল বের করতেছেন, এরকম একটা প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামের ক্ষেত্রে আপনার কমপ্লেক্সিটি কি রকম হচ্ছে, প্রত্যেকটা স্টেটমেন্ট, যে সিঙ্গেল স্টেটমেন্ট যেটা থাকে সেই সিঙ্গেল স্টেটমেন্টের রানিং টাইম আপনি 1 ধরবেন, 1 সেকেন্ড হোক বা 1 মিলি সেকেন্ড হোক, আপনার হচ্ছে ফর এক্সাম্পল 1 মিলি সেকেন্ড টাইম লাগবে প্রতিটা স্টেটমেন্ট। b = a + 7, এটার জন্য আপনার 1 মিলি সেকেন্ড টাইম লাগবে, কারণ এটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট। এই যে ভিতরে আছে সাম = a + b, এইটা একবার এক্সিকিউট হওয়ার জন্য এটাও মনে করেন 1 মিলি সেকেন্ড টাইম নিবে। বাট এই যে ফর লুপ আছে, আমরা জানি ফর লুপ যদিও সে সিঙ্গেল স্টেটমেন্ট, মানে এক লাইন একটা স্টেটমেন্ট, বাট এটা কিন্তু একবার এক্সিকিউট হয় না, এটা কিন্তু অনেকবার এক্সিকিউট হয়। যতক্ষণ পর্যন্ত দেখেন 1 to n, যতক্ষণ পর্যন্ত সে n এর মধ্যে না যাচ্ছে, n এর মান যদি 10 হয়, যতবার পর্যন্ত 10 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে, মানে এই সেম লাইনটা ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে। n এর মান যদি 100 হয়, তার মানে এই লুপটা, মানে এই লাইনটা, এই সিঙ্গেল স্টেটমেন্টটা আপনার 100 বার এক্সিকিউট হবে। সো এই জায়গাতে আপনি এসে তাইলে আপনি বলতে পারতেছেন না যে এটা হচ্ছে 1 সেকেন্ড বা 100 সেকেন্ড, আপনি এটা বলবেন যে n এর মান যত, এটা তত সেকেন্ড বা তত মিলি সেকেন্ড এটা এক্সিকিউট হবে। সো লুপের ক্ষেত্রে আমরা এটাকে ধরতেছি হচ্ছে n সংখ্যক বার লুপটা চলবে। বাট কন্ডিশন আমরা জানি লুপের ভিতরে প্রবেশ করার জন্য হচ্ছে আমরা n সংখ্যক বার লুপের ভিতরে প্রবেশ করে, কিন্তু লাস্ট স্টেজে মানে লুপ থেকে যে বের হবে, কন্ডিশন ফলস হলে তবেই না লুপ থেকে বের হয়। এই যে কন্ডিশন ফলস, এই জায়গাটা কিন্তু সে চেকিং করতেছে, এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে সে দেখতেছে কন্ডিশন ফলস, সে লুপের মধ্যে প্রবেশ না করে বের হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স n+1, এই স্টেটমেন্টটা n+1 মিলি সেকেন্ড এক্সিকিউট হচ্ছে। সো এটা যদি আমরা 1 বাই 1 চেকিং করি, প্রথম লাইন আমি এখানে হাইলাইটারটা নেই, মনে হয় আপনাদের, যেমন এখানে এই লাইনটা = 4, 1 মিলি সেকেন্ড, b = a + 7, 1 মিলি সেকেন্ড, এই যে একটা ফর লুপ আমরা দিচ্ছি, এটা হচ্ছে n+1 মিলি সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হচ্ছে। আর এই লুপের আন্ডারে যেহেতু এই লাইন, অর্থাৎ এই লুপ একবার ট্রু হলে এই লাইন একবার, এই লুপ যদি দুইবার ট্রু হয় তাহলে এটা দুইবার, এই লুপ যদি 100 বার এক্সিকিউট হয় তাহলে এই লুপটাও 100 বার এক্সিকিউট হবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি ভিতরের লাইন লুপের মধ্যে সে হচ্ছে n মিলি সেকেন্ড টাইম নিবে। এবারটা যদি আমরা জাস্ট আমাদের বীজগণিতের নিয়ম অনুযায়ী জাস্ট ক্যালকুলেশন করি যে 2n + 3, এটা কিভাবে পাচ্ছি আশা করি বুঝে গেছেন, 3 আর 2n। ফাইনালি 2n + 3, এর মধ্যে 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ফিক্সড ভ্যালু, 3 এটাও একটা ফিক্সড ভ্যালু, যেখানে n যেটা, nটা হচ্ছে ফিক্সড না, n এর মান যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, 2, 5, 10, 1000, 1 লক্ষ, যে কোনো একটা ফিক্সড, মানে কোনো একটা রিয়েল নাম্বার হতে পারে। সো এই রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু 2 ও আছে, 3 ও আছে, n এর মধ্যে পড়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা ফাইনালি যখন আমরা কমপ্লেক্সিটি চিন্তা করব, তখন এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা স্কিপ করতে পারি, বা এগুলাকে আসলে আমরা n এর মধ্যেই চিন্তা করতে পারি, যেগুলো n এর মধ্যেই আছে, রিয়েল নাম্বারের মধ্যেই আছে। সো দিন শেষে আমরা 2n + 3 এটাকে আমরা ধরতে পারি যে n, মনে করেন 2n + 3, এটা মানে হচ্ছে n এর মান যদি 5 হয়, তাহলে 2 5 10 + 3 মানে 13, এই 13 এই যে ভ্যালু, এটা কিন্তু n এর মধ্যেই আছে, n তো একটা রিয়েল নাম্বার, কোন একটা যে কোনো একটা নাম্বার দিচ্ছেন 10 15 13। সো আপনি এভাবে চিন্তা করে এটাকে আমরা মানে সিম্পল করে বিগ অফ n বলতে পারি, অর্থাৎ এই প্রোগ্রামটা রান করলে আমাদের হাইয়েস্ট বিগ অফ n সংখ্যক সময় লাগবে। আমি কি বুঝাতে পারছি অ্যালগরিদমের এই কমপ্লেক্সিটি মেজার করাটা? জি স্যার। বুঝতে সমস্যা হলে একটু হ্যান্ড রেজ করবেন, যদি কারো বুঝতে সমস্যা হয়, মনে করেন যে আমি খুব দ্রুত পড়াচ্ছি বা বুঝতে আপনার সমস্যা হচ্ছে, একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, দেন আমরা পরের লাইনে, পরের অ্যালগরিদমটার ক্ষেত্রে আসি। এইটার ক্ষেত্রে আমরা যে সিঙ্গেল স্টেপের এত ঝামেলায় যাই নাই, কারণ আমরা জানি n+1 আলটিমেটলি nই বোঝাচ্ছে। সো আমরা এখানে যে প্রথম যে লুপটা আছে, এই লুপটা আমরা বিগ অফ n বলতেছি প্রথম লুপ থেকে। এখন এই জায়গাতে ছিল প্লাস, মানে প্রতিটা লাইন একটা একটা করে প্লাস হচ্ছে, বাট এখানে দেখেন এই লুপের ভিতরে, এই লুপটা যদি একবার এক্সিকিউট হয়, তাইলে এই লুপটা ওইটা একবারের জন্য, এই লুপটা তার যতক্ষণ পর্যন্ত যদি 10 বার হয়ে থাকে লুপ, তাহলে এইটা একটা ভ্যালুর জন্য এটা 10 বার ঘুরবে।
i এর মান যদি ট্রু হয় তাহলে j এর মান আবার 1 থেকে n পর্যন্ত যাবে। অর্থাৎ বাইরের লুপ, আউটার লুপ যেটা, প্রথম লুপ যেটা, সেটা যদি n সংখ্যক বার চলে তাহলে ভিতরের লুপ চলবে n ইনটু n। আমি কি বোঝাতে পারছি? এই জায়গাটা কি কারো কাছে স্পষ্ট মনে হচ্ছে যে ভিতরের লুপ কেন n ইনটু n হলো? আচ্ছা, আশা করি কারো কাছে এটা কনফিউশন হয় নাই। সো প্রথম এটা যদি আমি ইন্ডিভিজুয়াল চিন্তা করি বিগ অফ n, এটা যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি বিগ অফ n। এখন এটা একবার n, তাহলে এটা এক 1 এর জন্য এটা n সংখ্যক বার, তাহলে এটা n এর জন্য n ইনটু n সংখ্যক বার। সো n ইনটু n মানে হচ্ছে n স্কয়ার। সো আলটিমেটলি আমাদের এই রকম একটা অ্যালগরিদমের ক্ষেত্রে বা প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের টোটাল টাইমের কমপ্লেক্সিটি চিন্তা করলে বিগ অফ n স্কয়ার হচ্ছে। আর এই n স্কয়ার দ্বারা আসলে অর্ডস কেসটাই বোঝাচ্ছে। ডান। স্লাইড স্কিপ করলাম, মানে পরের স্লাইডে গেলাম। এবার হচ্ছে আমরা এই যে কমপ্লেক্সিটি হিসাব করলাম, এটা হিসাব করার মানে অনেকগুলো রুলস আছে। আমরা কিছু ইজি রুলস গুলোর সাথে পরিচিত হয়ে নেই, যেগুলো দ্বারা আপনারা বেসিক কাজগুলো করে ফেলতে পারবেন। বেসিক একটা প্রোগ্রামের বা ইজি যে প্রবলেমগুলো আছে যেগুলো আপনারা সলভ করবেন সেমিস্টারে, সেগুলোর কমপ্লেক্সিটি আপনি নিজে থেকেই কাউন্ট করতে পারবেন। সো এটার জন্য আপনি এই কয়েকটা রুলস। স্ট্র্যাটেজি নাম্বার 1, যদি আপনি দেখেন কোনো একটা লুপ ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্টের বেসিসে আগাচ্ছে, তাইলে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এই লুপটা হচ্ছে বিগ অফ n সংখ্যকবার সময় নেবে। যেমন আমি যদি এটার কথা চিন্তা করি, এটা লুপ 0 থেকে শুরু হচ্ছে, n এর আগ পর্যন্ত i++, এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। দ্যাট মিন্স এই লুপটা হচ্ছে আমাকে দিন শেষে বিগ অফ n কমপ্লেক্সিটি দিবে, কারণ এর ভিতরে যে লাইনগুলো লিখবো প্রতিটা লাইনই 1 সেকেন্ড, মানে এটা ফিক্সড প্রতিটা স্টেটমেন্ট। সো এটা যেহেতু n সংখ্যকবার, তার ভিতরে সবগুলো লাইনই দিন শেষে nই হবে। আচ্ছা, পরে যদি এরকম একটা লুপ আমরা লিখি যেখানে লুপ 0 থেকে শুরু হচ্ছে n পর্যন্ত চলবে, বাট প্রতিটা স্টেপে সে 10 করে বাড়বে, i + = 10। সো প্রতিটা স্টেপে যদি 10 করে বাড়ে, তার মানে কিন্তু সময় আপনার n থেকে প্রতিবার 10 সেকেন্ড করে কম লাগতেছে, কারণ প্রথমবার আপনি এক্সিকিউট করার পরে আপনি এক ধাপে 11 নম্বর স্টেপে চলে যাচ্ছেন, তাহলে 10টা স্টেপ আপনার কমে যাচ্ছে। দ্যাট মিন্স আপনি প্রতিটা স্টেজে n/10। আর আমরা জানি 10 যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো আমরা কনস্ট্যান্ট ভ্যালুকে n এর মধ্যেই আমরা হাইড করে দিতে পারি। সো আলটিমেটলি এটা করলেও দিন শেষে আমাদের বিগ অফ nই আসতেছে। আবার যদি আমরা ডিক্রিমেন্ট করি, এটা যদি ডিক্রিমেন্টের একটা লুপ হয়, সেক্ষেত্রে আমরা দিন শেষে বিগ অফ n পাবো। অর্থাৎ সহজ ভাষায় বললে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট যদি আপনি দেখেন কোনো একটা লুপের, মানে লুপের মধ্যে দেয়া আছে, প্রোগ্রামের মধ্যে দেয়া আছে, তাহলে ওই লুপের ওই অংশটুকুর কমপ্লেক্সিটি আপনি বলে দিবেন বিগ অফ n। স্ট্র্যাটেজি নাম্বার 2, যদি দেখেন আপনার লুপটা মাল্টিপ্লাই বাই ডিভাইড হচ্ছে, মানে লুপের যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের যে জায়গাটা সেটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে হচ্ছে বা ডিভাইড আকারে হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেটাকে লগ এন এর পার্সপেক্টিভে চিন্তা করবেন। এখন কি রকম? ধরেন আপনার একটা লুপ আছে i = 1, n পর্যন্ত চলবে, প্রতিবার হচ্ছে সে 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। প্রথমবার হচ্ছে 1, তারপরে বার 2, তারপরে বার 4, তারপরে বার 2 4 8, মানে এইভাবে 2 মাল্টিপ্লাই করে সে আগাচ্ছে। যদি এরকম কেস হয় সেক্ষেত্রে আপনার কমপ্লেক্সিটি হবে লগ n আর বেসটা হবে 2, লগ 2 ভিত্তিক n। যদি আপনার মাল্টিপ্লিকেশনটা 3 দ্বারা হয় সেক্ষেত্রে লগ 3 ভিত্তিক n। আর যদি সেটা ডিভাইড 4 হয় বা মাল্টিপ্লাই 4 হয় সেক্ষেত্রে লগ 4 ভিত্তিক n। অর্থাৎ আপনার ইনপুট যা হবে তাকে যদি আপনি লগারিদমিক 4 বেসিসে আপনি ক্যালকুলেশন করেন, তাহলে যে টাইমটা পাবেন বা যে ভ্যালুটা পাবেন ওই ভ্যালুটাই হচ্ছে এই প্রোগ্রাম রান করার সময়। সো আমরা যে একটু আগে বাইনারি সার্চ যেমন আমরা যেটা করে আসছি, সেই বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা আলটিমেটলি কিন্তু প্রতিটা স্টেপে 2 ভাগে ভাগ করতেছি, ছোট হলে লেফট, বড় হলে রাইট। আমরা কিন্তু লেফটে গেলে আর রাইটে আসতেছেই না। সো প্রতিবার কিন্তু আমরা 2টা করে স্টেপ কমাচ্ছি, ডিভাইড করতেছি আলটিমেটলি। সো এই জন্য কিন্তু আমাদের বাইনারি সার্চের ক্ষেত্রে দেখুন আমাদের কমপ্লেক্সিটি হয় বিগ অফ লগ n। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছেন যে রিকারশনের ক্ষেত্রে কি পলিনোমিয়াল হয়? আচ্ছা, আমরা সেইটাতে একটু পরে যাচ্ছি, এগুলোতে আমরা যাচ্ছি। সো এখানে যেটা হচ্ছে যে মাল্টিপ্লাই এবং ডিভাইডের পার্টটাও আমরা আশা করি ক্লিয়ার। আপনি যদি দেখেন এরকম কোন একটা লুপের, মানে আপনার প্রোগ্রামে এরকম কোন একটা লুপ আছে, সেক্ষেত্রে আপনি ওই লুপের কমপ্লেক্সিটি আপনি চিন্তা করবেন লগ ভিত্তিক। দেন আমাদের 3 নাম্বার স্টেপে যদি আমরা যাই, স্ট্র্যাটেজি নাম্বার 3, যদি ডাবল লুপ থাকে, যেটা আমরা একটু আগে এক্সারসাইজের সময় দেখে আসছি বা আমরা একটু আগে বুঝার ক্ষেত্রে বলে আসছিলাম যে লুপের ভিতরে যদি লুপ থাকে সেক্ষেত্রে আসলে n ইনটু nই হয়। যদি লুপের ভিতরে একটা লুপ থাকে তাহলে সেটা হচ্ছে n স্কয়ার। যদি লুপের ভিতরে 3টা লুপ থাকে, একটা লুপের মধ্যে আরেকটা লুপ, তার ভিতরে আরেকটা লুপ, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি লাস্ট যে লুপটা সেটা হচ্ছে n কিউব হবে।
সো এটাই হচ্ছে আমাদের এখানে বোঝানো হচ্ছে। যেমন আমরা যদি এটা চিন্তা করি প্রথম লুপ, তাহলে বিগ অফ n, বাট এর ভিতরে যেহেতু এই লুপটা যেহেতু এই লুপের উপর ডিপেন্ডেন্ট, তার মানে n ইন্টু n, এটা হচ্ছে n স্কোয়ার। আবার যদি আমরা এই লুপ চিন্তা করি, এই লুপ কিন্তু এই লুপের একটা ভ্যালুর জন্য এটা n সংখ্যক বার, আর এটার একটার জন্য এটা আবার n সংখ্যক বার। দ্যাট মিনস n ইন্টু n ইন্টু n, আলটিমেটলি আমরা n কিউব পাবো। যদি এখানে 4টা লুপ হতো লুপের, তাহলে n টু দি পাওয়ার 4। আলটিমেটলি নেস্টেড লুপের ক্ষেত্রে আপনি জাস্ট nটাকে মাল্টিপ্লাই করে দিবেন। অথবা যদি এখানে এমন হতো যে এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের লুপ বিগ অফ n, আর এটা হচ্ছে আপনার ফর এক্সাম্পল হচ্ছে লগ n, মানে এখানে ইনক্রিমেন্টটা হচ্ছে ডিভাইড আকারে বা মাল্টিপ্লাই আকারে, তাহলে কি হতো, এটা n এর জন্য এটা প্রতিবার এটা একটা n এর ভ্যালুর জন্য এটা log n বার ঘুরবে চলবে, বা এটা দুইটা সেকেন্ড ভ্যালুর জন্য এটা আবার log n বার। দ্যাট মিন্স আপনার তখন আপনি ভিতরের লুপের ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে এই প্রোগ্রামটা রান হওয়ার জন্য আমাদের n log n টাইম লাগবে, n ইন্টু log n, n log n সময় লাগবে। সো আলটিমেটলি এভাবে আপনি কাউন্ট করতে পারেন। স্ট্র্যাটেজি 4, লুপ কন্ডিশন বেসড অন এক্সটার্নাল ভ্যালু। যদি আমাদের যে লুপটা এটা যদি কোনো এক্সটার্নাল ভ্যালুর উপর ডিপেন্ড করে, ফর এক্সাম্পল আমরা যদি দেখি, ধরেন এখানে p ইকুয়াল টু 0 একটা ভ্যালু দেয়া আছে, এটা যেহেতু একটা সিঙ্গেল লাইন 1 সেকেন্ড স্টেটমেন্ট, সিঙ্গেল স্টেটমেন্ট 1 মিলি সেকেন্ড, দেন হচ্ছে এখানে আমরা একটা ফর লুপ দিলাম। সেই ফর লুপের যে কন্ডিশন, দেখেন এই কন্ডিশনটা কিন্তু ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এইটার উপর ডিপেন্ডেন্ট না। এই যে দেখেন এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন i, আর আমরা প্রতিবার লুপ ঘোরাচ্ছি i প্লাস প্লাস, বাট আমরা কন্ডিশন দিচ্ছি এক্সটার্নাল একটা ভ্যালুর জন্য, এই যে p, এই p ভ্যালুর উপর বেস করে কন্ডিশনটা চেকিং হচ্ছে। অর্থাৎ আমার লুপের ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই যে পয়েন্টগুলো আমার লুপের কন্ডিশন মেজার করা বা লুপ কতক্ষণ চলবে সেটার উপর ইম্প্যাক্ট ফেলতেছে না। সো এরকম যদি কোনো একটা কিছু থাকে, সেক্ষেত্রে আপনি সেটাকে বলবেন রুট ওভার n, মানে ওই প্রোগ্রামটা বা ওই লুপটা রান হওয়ার জন্য আপনার রুট ওভার n সংখ্যক পর্যন্ত সময় নিবে। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি রুট ওভার n এর, রুট ওভার n আরেকটা ক্ষেত্রেও হতে পারে। সেটা হচ্ছে যদি আমরা যে কন্ডিশনটা দিচ্ছি সেটা আপনার ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এবং ইনিশিয়ালাইজেশন এটার উপর ডিপেন্ডেন্ট, বাট কন্ডিশন চেকিং এর সময় মাল্টিপ্লাই হচ্ছে। দেখেন এখানে আগের মাল্টিপ্লিকেশন আর এই মাল্টিপ্লিকেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা মাল্টিপ্লাই ডিভাইডের যে সেকেন্ড স্টেজে দেখে আসছিলাম, সেখানে কিন্তু ইনক্রিমেন্টটা হচ্ছিল প্রতিবার 2 করে, প্রথমে 1, পর 2, তারপর 4, তারপর 8। আর এই জায়গায় এসে সে বলতেছে যে আই এর মান চেঞ্জ হচ্ছে না, বাট কন্ডিশন চেক করতেছে সে মাল্টিপ্লাই করে। আই এর মান 1 হলে সে 1 ইন্টু 1 চেক করতেছে, পরে আই এর মান কিন্তু 1ই বাড়তেছে, 1 বেড়ে 2 হলো, তাহলে 2 ইন্টু 2 4 এর সাথে কম্পেয়ার করতে, কিন্তু আই এর মান 4 করে দেয় নাই। সেরকম যদি একটা কোনো কাজ থাকে যেখানে মাল্টিপ্লিকেশনের বেসিসে কন্ডিশন চেকিংটা করতেছে এবং সেই লুপটার কমপ্লেক্সিটি, তখন আমরা চিন্তা করতে পারি বিগ অফ রুট ওভার n। সো রুট ওভার n এর ক্ষেত্রে এই দুইটা কেস হতে পারে। সো এই মোটামুটি 4টা স্ট্র্যাটেজি বেসিক। স্ট্র্যাটেজি 4 আলটিমেটলি আমি অলরেডি আপনাকে বলে ফেলছি, যদি আগের স্ট্র্যাটেজিগুলো মার্জ হয়, রিপিট হয়, যেমন এখানে এই যে p ভ্যালু একটা এক্সটার্নাল ভ্যালু আছে, ফর এক্সাম্পল আমরা একটা লুপ চালাচ্ছি, এই লুপটা হচ্ছে i 2 করে মাল্টিপ্লাই করে সে আগাচ্ছে, মাল্টিপ্লিকেশনের আকারে বাড়তেছে। সো আমরা জানি মাল্টিপ্লিকেশন হলে লগারিদমিক হয়। সো এখানে যেহেতু 2 ভিত্তিক, সো লগ 2 ভিত্তিক n আমরা এই লুপের ক্ষেত্রে পাচ্ছি। এখন এই লুপটা যখন শেষ হচ্ছে, তখন p এর মান এই লুপের যতবার চলবে p এর মান কিন্তু ততই হচ্ছে। লুপ যদি 10 বার চলে p এর মান 10, লুপ যদি 20 বার চলে p এর মান 20। এবার এই লুপটা কিন্তু এই লুপের ভিতরে না, এটা কিন্তু এক্সট্রা আরেকটা লুপ। সো এই রকম একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ, সে কিন্তু আগের লুপের এই পি ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। এই পি ভ্যালুর মান যদি 10 হয়, তাহলে এই লুপটা 10 বার চলবে। এই পি ভ্যালুর মান যদি 20 হয়, তাহলে মনে করেন ফর এক্সাম্পল 20 বার চলবে, যদি এখানে মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। এই মাল্টিপ্লিকেশন দেওয়ার কারণে সে হচ্ছে লগ, আর এই কন্ডিশন হাইয়েস্ট চলবে পি পর্যন্ত, দ্যাট মিনস এটা হচ্ছে লগ পি। এবার আমরা জানি পি এর মান আমরা কই থেকে পাচ্ছি, পি এর মান পাচ্ছি এই লুপ থেকে। এখন এই লুপ যতবার চলবে পি এর মান তত হয়। এখন এই লুপ কতবার চলবে, এই লুপ চলবে log n সংখ্যক বার। সো আলটিমেটলি পি ইকুয়াল টু আপনি বলতে পারতেছেন log n। সো এইরকম একটা প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামের কমপ্লেক্সিটি আলটিমেটলি হচ্ছে log p, মানে p ইকুয়াল টু log n যদি হয়, তাহলে বিগ অফ log n। আমি কি বুঝাতে পারছি এই পয়েন্টটা? কারো বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা,
দেন আমরা আরেকটা এক্সাম্পল আমরা দেখি যেখানে হচ্ছে n log n হতে পারে। আমি একটু আগে বলে আসছিলাম, এই যে এখানে এক্সাম্পল, ধরেন এটা একটা লুপ দেয়া আছে, এটা কিন্তু লুপের বাইরের লুপ ছিল, এটা একটা লুপ আরেকটা ভিতরে না, কিন্তু এটা হচ্ছে নেস্টেড লুপ। বাট প্রথম লুপটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট 1 করে হচ্ছে, সেটা বিগ অফ n। বাট তার ভিতরে যে লুপটা দেয়া আছে সেই লুপটা হচ্ছে আপনার ডিভাইড আকারে 2 ভিত্তিক লগারিদমিক ওই স্ট্র্যাটেজিতে পড়ে যাচ্ছে। সো ভিতরের লুপটা হচ্ছে log n আর বাইরের লুপটা n, তাহলে বাইরের একটা ভ্যালুর জন্য ভিতরেরটা log n বার চলবে, বাইরের 2 নম্বর স্টেজের জন্য ভিতরের লুপটা আরো log n বার চলবে। দ্যাট মিন্স আমরা দিন শেষে এই লুপের ভিতরে যে ভ্যালুগুলো আছে মানে স্টেটমেন্টগুলো আছে, এই স্টেটমেন্টগুলা n ইনটু log n সংখ্যক বার এক্সিকিউট হবে। সো এরকম একটা প্রোগ্রাম থাকলে তখন আমরা বলতে পারবো n ইনটু log n হচ্ছে এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি। সো এই ছিল কমপ্লেক্সিটি মেজার করার প্রাথমিক কিছু ধারণা। তো যদি আপনারা এতটুকু বুঝেন তাইলে আপনারা আশা করি এই এক্সারসাইজ সলিউশন করতে পারবেন, অর্থাৎ এখানের এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত হবে সেটা আপনারা বের করে ফেলতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে কোয়েরি নিব, কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানবো, পাশাপাশি হচ্ছে আপনারা ইন দ্য মিন টাইম এটা সলভ করার চেষ্টা করেন যে এটার কমপ্লেক্সিটি কি হবে। আর যাদের প্রশ্ন করার তারা প্রশ্ন করতে পারেন, আমাকে রিপ্লাই দিবেন চ্যাট বক্সে, এই যে এই জুমের যে চ্যাট বক্স সেইটা চ্যাট বক্সে আমাকে জানাবেন। আমি রেকর্ডটা পজ দিচ্ছি।